তো বন্ধুরা, আজকের গল্পটা 17 বছর বয়সী লিজা নামের একটা মেয়েকে নিয়ে, যাকে কিনা রাতের আঁধারে শহরের রাস্তা থেকে কিডন্যাপ করে এক সাইকো কিলার। এরপর তাকে টানা 26 ঘন্টা ধরে শোষণ করে। এর আগেও এই সাইকো কিলার 16টা মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেলেছিল, কিন্তু সে জানতো না যে এই মেয়েটার কাছে সেটা ছিল নিত্যদিনের কাজ। এরপর সেই মেয়েটা কি পারবে সেখান থেকে মুক্ত হতে, নাকি কিলার তার সঙ্গে এই কুকর্ম চালাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়? সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো মুভির শুরু হয় ফ্লোরিডা শহরের ছোট্ট একটি ক্যাফে থেকে। এখানে আমরা 17 বছরের একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল লিজা। লিজা খুবই হাসি খুশি এবং কাজের প্রতি অনেক দায়িত্বশীল। এটা দেখে তার মালিক তাকে ওই ক্যাফের ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। কাজ শেষ করে প্রত্যেকটা লোক আনন্দের সাথে বাড়িতে ফেরে, কিন্তু লিজার বেলায় তেমনটা ছিল না। সে যখন বাড়িতে ফিরত তখন তার ভিতরে অনেকটা কষ্ট এবং যন্ত্রণা লুকিয়ে থাকত, কারণ লিজা বাড়িতে ফিরতে ভয় পায়। তার বাড়িটা তার কাছে নরকের মতো মনে হয়। লিজা সাইকেল চালিয়ে যখন বাড়িতে ফিরছিল তখন সে তার সাথে হওয়া সেই পাশবিক অন্যায়ের কথা মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই একটি লোক তাকে ঘুমন্ত অবস্থায় এসে শোষণ করে যায়। আর এই লোকটি কে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর ঘটনা আবারও লিজার কাছে ফিরে আসে। লিজা দেখতে পায় কোনো একজন লোক গাড়ি নিয়ে লিজাকে ফলো করছে, আর সে সেটা দেখে দ্রুত সাইকেল চালিয়ে সেখানে থেকে চলে যায়। একটু পরেই লিজা বাড়িতে চলে আসে। তখন আমরা জানতে পারি লিজা আসলে তার নানির বাড়িতে থাকে, আর তার নানি মূলত তার বয়ফ্রেন্ড নিয়ে সেই বাড়িতেই থাকতো। আর এই লোকটার নাম ছিল মরিস। আসলে মূলত লিজার নানির আর্থিক সংকট থাকার কারণে সে ওই মরিস নামের লোকটাকে তাদের বাড়িতে থাকতে দেয়। মরিস লিজার নানিকে প্রচুর টাকা দিয়ে সাহায্য করে, আর তার বিনিময়ে সে প্রত্যেকদিন রাতে লিজাকে পশুর মতো ভোগ করে। নিজের বাড়িতে থেকেও লিজাকে প্রত্যেকদিন রাতে মরিচের হাতে শোষণ হতে হতো, আর এই কথাটা লিজা কারো কাছে শেয়ারও করতে পারতো না। আর এই সব কিছুর জন্য লিজা সবসময় মানসিক টেনশনে থাকতো। সেই অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছিল না। একটা সময় লিজা সুসাইড করার সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু তার ভেতরে এতটাও সাহস ছিল না যে সে সুসাইড করে নেবে। এরপর লিজা বাধ্য হয়ে তার মায়ের বাড়িতে ফোন করে, কিন্তু তখন তার ফোনটা তার বোন রিসিভ করে। সে তাকে জানায় তার এখানে একদমই ভালো লাগছে না। এরপরে লিজা তার মায়ের কাছে সবকিছু খুলে বলে, কিন্তু লিজার মা লিজার কোনো কথাই বিশ্বাস করে না। সে বলেই তার কাছে আসার জন্য তাকে এরকম বাহানা না করতে। আর এখানে আমরা দেখতে পাই লিজার জন্য লিজার মায়ের ভিতরে বিন্দুমাত্র ভালোবাসা ছিল না, কারণ সে এই সব কিছুই জানতো, কিন্তু সে কখনো এটার প্রতিবাদ করতো না। আর এটার কারণ ছিল লিজার নানি লিজার মাধ্যমে মরিসের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা পেত। লিজার কষ্ট বোঝার মতো পৃথিবীতে কেউ ছিল না। লিজার জীবনে এত বড় একটা যন্ত্রণা থাকার পরেও তার জীবনের সামনে একটা বড় বিপদ আসতে চলেছে, যা আমরা একটু পরে দেখতে পাবো। এরপর লিজা যখন আবারও প্রত্যেক দিনকার মতো ক্যাফে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন মরিস তাকে খুব বাজেভাবে স্পর্শ করতে থাকে। লিজা এখানে তাকে কিছুই বলতে পারছিল না। মরিস তাকে বলে কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। এরপর লিজা কাজে চলে যায়। প্রতিদিনকার মতো লিজা যখন কাজ শেষ করে বাড়িতে ফিরছিল তখন সে সেই নরকের কথা চিন্তা করতে থাকে আর সাইকেল চালাতে থাকে। সে আবারও দেখতে পায় একটি গাড়ি তার সাইকেলে পিছু নিয়েছে। একটা সময় সেই গাড়িটা একটা নীরব জায়গায় এসে থেমে যায়, আর গাড়ির ড্রাইভার সুযোগ বুঝে লিজাকে পেছন থেকে ধরে ফেলে। লিজা কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্য অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার এই চিৎকার শুনতে পায় না। রাস্তাটা একেবারে শুনশান নিরিবিলি ছিল। কিডন্যাপার তাকে বন্দুকের ভয় দেখিয়ে তার গাড়িতে তোলে, আর এই লোকটার নাম ছিল ববি। ববি গাড়ির মধ্যে লিজার কাপড় খুলে তাকে সেখানেই শোষণ করে। এরপর তার হাত এবং চোখ বেঁধে সেখানে থেকে কোথাও নিয়ে যাচ্ছিল। তখন লিজা চোখ বাঁধা অবস্থায় অনুভব করতে থাকে গাড়িটা কোন দিকে যাচ্ছে আর কয়টা সিগন্যাল পার করছে, কারণ সেই রাস্তাটা ছিল লিজার অনেক পরিচিত। এরপর লিজা চোখ বাঁধা অবস্থায় গাড়িটির সিটের কভারগুলো স্পর্শ করতে থাকে। লোকটা নিরিবিলি একটা জায়গায় এসে গাড়িটিকে থামায় এবং সে তার পুরনো একটি আস্তানায় লিজাকে নিয়ে আসে। লিজা যখন সেই বাড়িতে ঢুকছিল তখন সে কয়টা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে সেগুলো গুনে রাখি। এরপরে দেখা যায় লিজার সাথে এর থেকেও ভয়াবহ আরো নৃশংস ঘটনা ঘটে। লোকটা লিজাকে আবারও শোষণ করতে শুরু করে। লিজা তখন বুঝতে পারে লোকটা পুরোপুরি একটা সাইকো। লিজার সাথে সেই লোকটা যেটা করছে এটা লিজার কাছে নতুন কিছু নয়, কারণ লিজা এর আগেও নিজের বাড়িতে অত্যাচারের শিকার হতো প্রতিনিয়তই। তাই সেই লোকটাকে কিছুই বলে না। সেই লোকটার হাত থেকে বেঁচে ফেরার জন্য তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। এর পরের দিন ওই লোকটা যখন আবারও লিজার কাছে আসে তাকে শোষণ করার জন্য, তখন লিজা বলে, আমি জানি হয়তো কোনো মেয়ে তোমার সাথে অন্যায় কাজ করেছে, তাই তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর এরকমটা করছো। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। এরকম অনেক মিষ্টি মিষ্টি কথা বলে লিজা লোকটার মন গলাতে চায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। লোকটা তাকে আবারও শোষণ করতে শুরু করে। এদিকে দেখা যায় লিজা গত রাতে বাড়িতে না ফিরে আসার কারণে লিজার নানি পুলিশ স্টেশনে গিয়ে তার নামে মিসিং কমপ্লেন করায়, আর পুলিশ তখনই ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদের জন্য লিজার মায়ের বাড়িতে যায়। এখানে লিজার মা পুলিশকে উল্টোপাল্টা কথা বলে সেখানে থেকে চলে যেতে বলে। লিজার মা পুলিশকে আরও বলে সে হয়তোবা তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও পালিয়ে গিয়েছে, আর এই কথা শুনে পুলিশ সেখানে থেকে চলে যাচ্ছিল। তখন লিজার বোন পুলিশকে এসে বলে, আমি যতদূর লিজাকে জানি সে কখনো পালিয়ে যাওয়ার মেয়ে নয়। ওর উপরে হয়তোবা কোনো বড় বিপদ হয়েছে, নয়তোবা কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছে। আপনারা ওর ব্যাপারটা একটু ভালোভাবে দেখবেন। আর এখানেই বোঝা যায় লিজার বোন তাকে খুবই ভালোবাসত।
যাই হোক, এরপরে পুলিশ অফিসাররা লিজা যেখানে কাজ করতো সেই ক্যাফেতে চলে আসে। ক্যাফের মালিক পুলিশকে জানায় লিজা খুব সহজ সরল একটা ভালো মনের মেয়ে ছিল। সে নিজে থেকে কখনোই পালিয়ে যেতে পারে না, হয়তোবা কেউ তাকে কিডন্যাপ করেছে। আর এদিকে আমরা দেখতে পাই ববি লিজাকে আবারও শোষণ করতে গেলে লিজা তার সাথে আবারও ভালো ব্যবহার করে, আর সে তাকে বারবার সরি বলতে থাকে। সেই সাথে যেহেতু লিজার চোখ বাঁধা ছিল, তাই সে তার 2 হাত দিয়ে কিডন্যাপারের নাক মুখ ভালো করে স্পর্শ করে নেয়, যাতে করে সে দেখতে কেমন এটা সে আন্দাজ করতে পারে। এরপর লিজা ববিকে বলে তার বাবা খুবই অসুস্থ, সে ছাড়া তার বাবার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই, আর তার বাবাকে দেখতে তার খুবই ইচ্ছা করছে। এসব কথা বলে লিজা ববির মন গলানোর চেষ্টা করে, কিন্তু এতে করে তেমন একটা লাভ হয় না। এইসব কথা শুনে একটা সময় ববির মনের মধ্যে একটা অনুশোচনা হওয়ার কারণে সে লিজার হাতের বাঁধন খুলে দেয়। এতে করে লিজা ঘরের বিভিন্ন জায়গায় তার এক একটা করে চিহ্ন ফেলে যেতে থাকে। সে বিছানার নিচে তার একটা হেয়ারপিন খুলে রেখে দেয়। এরপর সে বাথরুমে যাওয়ার জন্য বাহানা বানায়। বাথরুমে গিয়ে সে তার ফিঙ্গারপ্রিন্ট আয়নায় ছাপ দিতে থাকে। এরপর সে বিভিন্ন জায়গায় বাথরুমের মধ্যে তার চুল ফেলে রাখে। সে বাথরুমের মধ্যে একজোড়া জুতা দেখতে পায়। সে জুতার কালার এবং স্টিকারগুলোকে মনে রাখে। এদিকে ববি দেখতে পায় লিজা ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে রেখেছে। সে ভেবে নেয় লিজা হয়তো বাথরুম দিয়ে পালিয়ে গিয়েছে, তাই সে জোর করে বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে বাথরুমের মধ্যে লিজাকে আবার শোষণ করতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায় ববি ঘুমিয়ে গেলে লিজা ঘুম থেকে উঠে ফোন খুঁজতে থাকে, কারণ সে প্রথম দিন আসার সময় ওখানে একটা টেলিফোন দেখেছিল। লিজা যখন এই টেলিফোনের নাম্বার উঠে ফোন করতে যাবে, তখন হঠাৎ করে ববির ঘুম ভেঙে যায়। সে লিজাকে পেছন থেকে ধরে ফেলে আর তাকে বলে, তুমি অনেক চালাকি করেছো, এরকমটা দ্বিতীয়বার করলে আমি তোমাকে একেবারে প্রাণেই মেরে ফেলবো। এখানে দেখা যায় ববি রেগে গিয়ে অনেক ক্ষেপে যায়। তখন লিজা তাকে শান্ত করার জন্য বলে, আমি আমার অসুস্থ বাবার খোঁজ নেওয়ার জন্য ফোন করতে চেয়েছিলাম, আর আমি তাকে বলতে চেয়েছিলাম আমি এখানে প্রচন্ড ভালো আছি, সেজন্য আমাকে নিয়ে দুশ্চিন্তা না করে। এসব কথা বলে লিজা অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর এটা থেকে ববি লিজাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর ববি লিজাকে ঘন্টার পর ঘন্টা শোষণ করতে শুরু করে। এজন্য লিজা মনে মনে ভাবতে থাকি এখন তার ইজ্জত বাঁচানোর চেয়ে জীবনটা বাঁচানো অনেক জরুরি। তাই লিজা চালাকি করে বলে, আমি জানি তুমি মনের দিক থেকে অনেক ভালো মনের মানুষ, আর তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে থেকে যাব, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এভাবে তার সাথে আরও ইমোশনাল কথা বলতে থাকি। এইসব কথা শুনে একটা সময় ববির মন গলে যায়, তাই সে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সে টিভিতে একটা নিউজ দেখতে পায়, ফ্লোরিডা শহরে একদল পুলিশ একজন কিডন্যাপারকে খুঁজছে, যে কিনা গত 6 মাস ধরে 16টি মেয়েকে রেপ করে হত্যা করেছে। সে ভেবে নেয় পুলিশ যেহেতু সিরিয়াল কিলারকে খুঁজতে ব্যস্ত, তাই পুলিশ তাকে লিজার জন্য খুঁজতে আসবে না। আর লিজা এখন পর্যন্ত যেহেতু তাকে দেখেনি, সে পরবর্তীতে তাকে দেখে আর চিনতেও পারবে না। এইসব কিছু ভেবে সে লিজাকে নিয়ে একটি নির্জন জায়গায় বেরিয়ে পড়ে লিজাকে ছেড়ে দেওয়ার জন্য। যাওয়ার পথে সে একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় পেট্রোল নেওয়ার জন্য। তখনই লিজা বুদ্ধি করে তার হাতের আঙুল কেটে সেই রক্তের দাগ লাগিয়ে দেয় গাড়ির সিটের উপরে। এরপর ববি লিজাকে একটি নির্জন জায়গায় নিয়ে এসে বলে, আমি চলে যাওয়ার পরে তুমি তোমার চোখের বাঁধন খুলবে। ববি লিজাকে ছেড়ে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। লিজা তার চোখের বাঁধন খুলে সেখানে থেকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ববির কাছে মনে হয় সে লিজাকে ছেড়ে দিয়ে বড় একটা ভুল করে ফেলেছে। লিজা যদি পুলিশের কাছে যায় তাহলে হয়তোবা সে ফেঁসে যেতে পারে। তাই সে গাড়ি ঘুরিয়ে পুনরায় আবার লিজাকে খুঁজতে সেখানে চলে আসে। কিন্তু লিজা ততক্ষণে পালিয়ে তার নানির বাড়িতে চলে এসেছে। আর সে তার নানির কাছে এসে বলে কেউ তাকে এতদিন ধরে কিডন্যাপ করে শোষণ করেছে, কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল এখানে তার নানি তাকে বিশ্বাস করে না। এখন যেহেতু লিজা বাড়িতে ফিরে এসেছে, তাই সে পুলিশকে ফোন করে জানিয়ে দেয় লিজা বাড়িতে চলে এসেছে। তাই তাদেরকে ইনভেস্টিগেশনটি বন্ধ করে দিতে বলে, কিন্তু পুলিশ এখানে আপত্তি করে জানায় তারা লিজার সাথে একটু কথা বলতে চায়। পরের দিন পুলিশ লিজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানেও পুলিশ একটা পর্যায়ে লিজার কথা বিশ্বাস করতে চাইছিল না। তারা বলে, তোমাকে যেহেতু কিডন্যাপ করে রেপ করা হয়েছে, তাহলে তোমার শরীরে কোনো আঘাতের দাগ নেই কেন? তারপরে দুজন মহিলা পুলিশ অফিসার এসে লিজাকে জিজ্ঞাসাবাদ করার পরে তারাও একই কথা বলেছে, তোমাকে কিডন্যাপ করে রেপ করা হলে তোমার শরীরে কোনো না কোনো আঘাতের চিহ্ন থাকবে, আর যেহেতু তোমার হাত পা খোলা ছিল তাহলে তুমি সেটাকে কাজে লাগিয়ে কেন পালানোর চেষ্টা করোনি? কিন্তু লিজা তখন তাদেরকে বলে, ওই লোকটা ছিল একজন সাইকো কিলার, আর তার কাছে বন্দুকও ছিল। সে আমাকে সবসময় মারার জন্য হুমকি দিচ্ছিল, আমার কাছে করার মতো তেমন কিছুই ছিল না। লিজার কাছে থেকে এসব কিছু শোনার পরেও সেই মহিলা পুলিশ অফিসাররা তার কথাগুলো তেমন একটা বিশ্বাস করে না। তারা ভেবে নেয় লিজা মিডিয়ায় অ্যাটেনশন পাওয়ার জন্য এসব কিছু করছে। লিজা হয়তোবা এ ধরনের টিভি সিরিয়াল অনেক দেখেছে, তাই সে এত পারফেক্ট একটা স্টোরি সাজিয়েছে। তাদের কাছ থেকে এই সমস্ত কথা শুনে লিজা একেবারেই ভেঙে পড়ে। এদিকে দেখা যায় ওখানে একটা গোয়েন্দা টিম উপস্থিত ছিল, যারা কিনা ওই সিরিয়াল কিলারকে ধরার জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছিল। যে সিরিয়াল কিলার কিনা 6 মাস যাবৎ ধরে মেয়েদেরকে কিডন্যাপ করে রেপ করে হত্যা করছিল, কিন্তু তাদের কাছে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে তারা তাকে গ্রেপ্তার করতে পারছিল না। তখনই তাদের হেড অফিসার, যার নাম ছিল হ্যারি, সে তাদের টিমের একজনের কাছ থেকে লিজার কথা জানতে পারে। হ্যারি তখন লিজার সাথে কথা বলতে আসে, কিন্তু লিজা তার সাথে কোনো কথাই বলে না। সে ভয়ে আতঙ্কে একটা জায়গায় মনোমরা হয়ে বসে থাকে। আর এর কারণ ছিল পুলিশ অফিসাররা এর আগে তার ইন্টারভিউ নেওয়ার সময় তার কোনো কথাই বিশ্বাস করেনি।
তখন হ্যারি তার পকেট থেকে তার মেয়ের ছবি বের করে তার সামনে রাখে আর বলে, তুমি আমার মেয়ের মতোই, তাই তুমি চাইলে তোমার সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার সব কথা বিশ্বাস করে নেব। লিজা তখন তাকে সমস্ত সত্যি ঘটনা বলতে থাকে। সে বলে, আমাকে যে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটির সিট কভার ছিল লাল রঙের, আমি তাতে আমার রক্তের দাগ লাগিয়ে দিয়েছিলাম। আমাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়িতে মোট 22টি সিঁড়ি ছিল আর সিঁড়িতে সবুজ রঙের কার্পেট বিছানো ছিল। আমি কিডন্যাপারের বেডের নিচে আমার হেয়ার পিন রেখেছিলাম। আমি তার বাথরুমের আয়নাতে আমার ফিঙ্গারপ্রিন্ট এবং আমার কিছু চুল ফেলে এসেছিলাম আর তার বাথরুমে একজোড়া সাদা রঙের জুতা ছিল। সে আরও জানায় সেই কিডন্যাপার তার সমস্ত কাজ বাম হাত দিয়ে করত। হ্যারি তার সব কথা শুনে আর তার এই বিচক্ষণ বুদ্ধি থেকে সে একেবারে হতবাক হয়ে যায়। এরপর হ্যারি লিজার মুখের বর্ণনা শুনে ওই ব্যক্তির একটা স্কেচ তৈরি করার চেষ্টা করে। লিজা সেই অফিসারকে মরিস যে তার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং প্রতিনিয়ত তাকে শোষণ করেছিল সেই ব্যাপারটাও বলে দেয়। পুলিশ অফিসাররা মরিসকে ধরে উপযুক্ত শাস্তি দেয় আর সেই সাথে লিজাকেও তার নানির বাড়িতে থাকতে দেওয়া হয় না। হ্যারি লিজাকে সেখান থেকে নিয়ে আসে এবং তাদের আন্ডারে একটা সুরক্ষিত রুমে থাকতে দেয়। রাতে ঘুমানোর সময় লিজা এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা ভেবে ভয়ে আঁতকে ওঠে। পরের দিন হ্যারি লিজাকে নিয়ে আসে ওই জায়গাটায় যেখানে থেকে তাকে কিডন্যাপ করা হয়েছিল। এরপর লিজা গাড়ির মধ্যে চোখ বন্ধ করে সামনের দিকে এগোতে থাকে এবং সে ওই দিনটার সবকিছু চিন্তা করতে থাকে। কিডন্যাপার গাড়িটিকে নিয়ে কোন কোন দিকে গিয়েছিল সে সবকিছু হ্যারিকে বলতে থাকে। এভাবে করতে করতে লিজা হ্যারিকে একটা জায়গায় নিয়ে আসে যে জায়গাটায় মূলত লিজাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর লিজা হ্যারিকে বলে, আমাকে ছেড়ে দেওয়ার সময় কিডন্যাপার একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়েছিল। এরপর হ্যারি সেখানকার আশেপাশে সমস্ত পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে আর সেই সিসিটিভি ফুটেজের মধ্যে ববির ছবিটিও ছিল আর যেটা লিজা তৈরি করা ওই স্কেচের সাথে মিলেও গেছে। এবং এরপর সেই সমস্ত গাড়ির ছবি নিয়ে আসা হয় যে সমস্ত গাড়ির সিটের কভার লাল ছিল। লিজা সেই সমস্ত ছবি দেখলে সে ববিকে পুরোপুরি চিহ্নিত করতে পারে। এরপর সকল পুলিশ অফিসাররা মিলে ববিকে সারা জায়গায় খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তারা দেখতে পায় তার গাড়িতে একটি লাল রঙের সিট কভার ছিল যাতে কিছুটা রক্তের দাগও লাগানো ছিল এবং তারা তার বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাড়িতে মোট 22টি সিঁড়ি রয়েছে এবং সমস্ত সিঁড়ির উপরে সবুজ রঙের কার্পেট বিছানো ছিল। পুলিশরা সেই লোকটার বিছানা থেকে একটি হেয়ার পিনও খুঁজে পায়। তারপর তারা বাথরুম থেকে লিজার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আর এখানে সবকিছুই লিজার বক্তব্যের সাথে মিলে যায়। এদিকে ববিও পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয়। সে বলে সে এখনো পর্যন্ত 16টা মেয়েকে কিডন্যাপ করে শোষণ করে হত্যা করেছে, কিন্তু সে একমাত্র লিজাকে ছেড়ে দিয়েছে কারণ সে অন্য মেয়েদের থেকে একটু আলাদা ছিল। এদিকে লিজার সাহস এবং বাহাদুরি থেকে সমস্ত পুলিশ অফিসাররা তাকে নিয়ে প্রাউড ফিল করে। যেটা গত 6 মাস ধরে পুলিশ অফিসাররা করতে পারেনি সেটা 17 বছরের মেয়ে লিজা করে দেখিয়েছে। এরপর হ্যারি লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চায়, কিন্তু লিজা তার মা এবং নানির কাছে যেতে চায় না কারণ সে নিজের বাড়িতে থেকে এর থেকে বেশি নির্যাতিত হয়েছে। হ্যারি তখন লিজাকে তার আঙ্কেল এবং আন্টির কাছে ছেড়ে দেয় যারা কিনা লিজাকে খুবই পছন্দ করত এবং তারা তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসত। হ্যারি যখন লিজাকে তার আঙ্কেল আন্টির কাছে ফিরিয়ে দিচ্ছিল তখন তারা দুজনেই খুবই ইমোশনাল হয়ে পড়ে কারণ লিজা হ্যারিকে তার বাবার মতো করে ভাবতে শুরু করেছিল আর হ্যারিও লিজাকে তার মেয়ের মতো করে ভেবেছিল। কিছুদিন পর লিজার বোনও তার মায়ের কাছে থেকে লিজার কাছে চলে আসে আর এভাবে তারা তাদের আঙ্কেল আন্টির কাছে খুব সুন্দরভাবে থাকতে শুরু করে এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।